আরো একবার সহজ স্টাডিতে পঞ্চায়েতের বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগত। ক্লাস নাম্বার 46। চলো আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করব, আমরা মাঝে মাঝেই ডেসক্রিপটিভ মানে যেগুলো আলোচনার প্রয়োজন আছে যে বিষয়গুলোতে, সেগুলো আলোচনা করছি অল্প অল্প করে। কিন্তু আজকে আমাদের টপিক হচ্ছে এমসিকিউ, অর্থাৎ আজকে আমরা আবার একটা প্র্যাকটিস সেট আলোচনা করব। তো আজকের যে প্র্যাকটিস সেটটা আলোচনা করব সেখানে দেখো প্রথমেই বলছে যে বিশাল। বিশাল এই বিপরীত শব্দটা কি হবে? বিশালের বিপরীত শব্দ কি হবে? এটা আমাদের আজকের ফার্স্ট কোয়েশ্চেন। খুব ইজি, আমরা সকলেই জানি বিশালের বিপরীত শব্দ এখানে হয় ক্ষুদ্র, তাই তো? ক্ষুদ্র হচ্ছে বিশালের বিপরীত শব্দ। গ, তাহলে একের হলো গ হচ্ছে উত্তর। ওকে, একের গ আনসার। নেক্সট চলো 2 নম্বর। আচ্ছা, এখানে কিন্তু ইতিহাসের প্রশ্ন নয় এটা। নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, এটা কোন বাক্য? দেখো আমরা বাক্য বাচ্য এগুলো আলোচনা করব। প্রথমটা বলছে অপশানে ভাব বাচ্য, ওটা ভাব বাচ্য হবে, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে কর্মবাচ্য, তারপরেরটা হলো কর্তৃবাচ্য, লাস্টেরটা কর্মকর্তৃবাচ্য। এখানে বলেই দিয়েছে যে নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। তাহলে প্রশ্নটা দেখো, কে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? তাহলে নেতাজি করেন, একদম ডিরেক্ট অ্যাপ্রোচ। তাই জন্য এর উত্তর হচ্ছে, এখানে কর্তা একদম সরাসরি প্রত্যক্ষ ভাবে রয়েছে, সরাসরি ভাবে প্রত্যক্ষ ভাবে এখানে কাজ করা বোঝাচ্ছে, তাই জন্য এটা হলো কর্তৃবাচ্য। দুয়ের গ হচ্ছে উত্তর, দুয়ের গ হলো আনসার। ওকে, দুয়ের গ। কিন্তু যদি এটা কর্মবাচ্যে হতো তাহলে কি উত্তর হতো? যদি এটা কর্মবাচ্যে করতাম তাহলে উত্তরটা হলো নেতাজি কর্তৃক আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়েছিল। নেতাজি কর্তৃক আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়েছিল, ঠিক আছে। তাহলে এটা হবে নেতাজি কর্তৃক, দেখো কারোর দ্বারা, ঠিক আছে। নেতাজি কর্তৃক, কর্তৃক বা দ্বারা শব্দটা কর্মকারকে ব্যবহার করা হয়, ঠিক আছে। সরি, কর্মবাচ্যতে ব্যবহার করা হয়, কর্মবাচ্যতে ব্যবহার করা হয়। তাহলে নেতাজি কর্তৃক বা দ্বারা আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়েছিল। ওকে, নেক্সট। আচ্ছা, আজকে থার্ড কোয়েশ্চেনে যাওয়ার আগে যেটা একবার বলার, যে ম্যাথসের জন্য তোমাদের একটা স্বল্প সময়ের মাত্র 3 মান্থসের একটা কোর্স আসছে তোমাদের জন্য, যেটা হচ্ছে অনলি 499, খুব কম, এবং এই অফারটা সীমিত কয়েকদিনের জন্য আছে। আর তো তোমরা যারা এখনো ক্লাস নিতে ইচ্ছুক তারা 8348881707 এই নাম্বারে জসিম স্যারের সাথে কন্ট্যাক্ট করো। অবশ্যই স্যারের সঙ্গে ডিটেলসে জানবার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও খুব তাড়াতাড়ি। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে কেরোসিন উৎসগতভাবে কোন শ্রেণীর শব্দ? আমরা শব্দ ভান্ডার সবে মাত্র আলোচনা শুরু করেছি, যেখানে আমরা ফার্স্ট ডেতে তৎসম শব্দ, কিভাবে আমরা কোন শব্দগুলো তৎসম হতে পারে সেগুলো আলোচনা করছিলাম ক্লাসে। এত ডিটেলসে আমরা এখনো পর্যন্ত যাইনি, মানে আগের দিনের যে ক্লাস ছিল। তো আজকে কেরোসিন শব্দটা হচ্ছে একটা কি জাতীয় শব্দ সেটা বলতে হবে। তো এক্ষেত্রে উত্তর হলো কেরোসিন। দেখো কেরোসিন হবে বিদেশি শব্দ, ঠিক আছে। কেরোসিন হচ্ছে একটা বিদেশি শব্দ। 3 হলো আনসার হচ্ছে ঘ, 3 হচ্ছে আনসার ঘ, যেটা কেরোসিন একটা বিদেশি শব্দ। নেক্সট। আচ্ছা, দ্বিগু সমাসের উদাহরণ কি হবে এই চারটের মধ্যে? দেখো, দ্বিগু সমাসের উদাহরণ আমরা জানি, সবসময় দ্বিগু সমাসে একটা সমাহার বিষয়টা থাকে। আচ্ছা, এটা না আনন হবে, পঞ্চানন, পঞ্চ আননের সমাহার। এখানে একটু এটা ভুল এসছে, দেখে নাও একটু। পঞ্চ আননের সমাহার সেটা হচ্ছে
দ্বিগু সমাস, সংখ্যার একটা ব্যাপার তো থাকে দ্বিগু সমাসে, কিন্তু শুধুমাত্র সংখ্যা নয়, এখানে সমাহার। ঠিক আছে, পঞ্চানন, যার 5টা মাথা, পঞ্চ আননের সমাহার। ঠিক আছে, তাহলে একত্রে হবে পঞ্চ আননের সমাহার, যেটা 4এরটা, তাহলে উত্তর হলো খ। বাদ বাকিগুলো হবে না। এই লাস্টে যদি যাহার থাকে তাহলে আমরা অনেক সময় দেখি সেটা হচ্ছে বহুব্রীহি সমাস হয়। আবার পঞ্চরূপ আনন, যেটা তোমরা জানো যে কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় এই ধরনের হয়। ঠিক আছে, বাদ বাকি ঘয়েরটা তো হবেই না। তাহলে এক্ষেত্রে এক্সাক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে 4এর খ, যেটা হলো পঞ্চানন। ওকে, মানে পঞ্চ আননের সমাহার। নেক্সট, এর উত্তরটা তোমরা দেবে কথা প্লাস উপকথন, এটা কি হবে? এটা তোমরা উত্তরটা দাও। এটা এর আগে করিয়েছি আমার যতটুকু মনে পড়ছে। তাহলে এর উত্তরটা, প্রথমটা হলো কথাপকথন, দ্বিতীয়টা হলো কথোপকথন, তারপরেরটা হলো কথোপকথান, তারপরে হলো কথা উপকথন। তাহলে এর উত্তর কি হবে? আচ্ছা, এর উত্তরটা হলো কথোপকথন। তাহলে 5-এর হচ্ছে খ। পাঁচের খ হচ্ছে আনসার। ওকে, 5-এর খ হলো আনসার। চলো নেক্সট, 6, একটি উত্তম পুরুষের উদাহরণ দাও। আচ্ছা, উত্তম পুরুষ বলতে আমরা কোনটা বুঝি? উত্তম পুরুষ হচ্ছে, উত্তম পুরুষ মানে আমি, আমরা, মধ্যম পুরুষ মানে তুমি, তোমরা, আর সে, তাহারা, এগুলো হলো প্রথম পুরুষ। তাহলে উত্তম পুরুষ আমি, আমরা, তাহলে এক্ষেত্রে আমরা হলো উত্তম পুরুষ। তাহলে 6-এরটা হচ্ছে গ উত্তর হবে। এটা তোমাদেরকে বলেছিলাম, পুরুষটা কিন্তু ডিসকাস করে দিয়েছিলাম। যারা ডিটেলস ক্লাসটা দেখতে চাইছিলে, যেভাবে বলে দিলাম, তার জন্য তোমাদের কোনো না কোনো প্র্যাকটিস সেটে আমি এটা আলোচনা করে দিয়েছি। তাহলে আগের প্র্যাকটিস সেটগুলো দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লে লিস্ট থেকে তোমরা সমস্ত ক্লাসগুলো অবশ্যই দেখতে পাবে। আর অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে যে লিংক যাচ্ছে, টেলিগ্রামের লিংক, ক্লাস এবং যাবতীয় ডিটেলস সম্পর্কে জানতে সহজ স্টাডিতে এই টেলিগ্রাম লিংকে অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও। নেক্সট, পরের উত্তরটাও তোমরা দাও, নাম্বার 7, যেটা হচ্ছে তথই বচ। তথই বচ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? তাহলে প্রথমটা হলো তথা যুক্ত বচ, তারপরে হলো তথা যুক্ত এ বচ, তারপরে হলো তথযুক্ত এ বচ, আর তথা যুক্ত এবচ, যেটা এবচ মানে চয়ে হসন্ত। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে বলো? এক্ষেত্রে উত্তর হবে তথা যুক্ত এ বচ, 7-এর খ, তাই তো? এটা তোমরা অনেকেই জানো, 7-এর খ। অবশ্যই তোমরা আনসার করো, খুব ভালো লাগে। চলো নেক্সট হচ্ছে সুর আর সুর, এই শব্দটির অর্থ কি হবে? এক্ষেত্রে যেটা দেখো, এর উত্তরটা হবে সুর মিন্স হচ্ছে দেবতা, আর এখানে সুর মানে হচ্ছে বীর। ঠিক আছে, এটা করিয়েছিলাম তোমাদের। সুর মিন্স হচ্ছে দেবতা, আর সুর মিন্স হচ্ছে বীর। এই সুর যেটা, সেটা হবে বীর, আর এই সুর মানে হচ্ছে দেবতা। চলো নেক্সট, 9-এরটা দেখো, শিষ্য শব্দটির প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? শিষ্য শব্দটির প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? আচ্ছা, এক্ষেত্রে উত্তর হতে পারে শোক প্লাস হচ্ছে ইতচ। ইতচ দিয়ে কখনো হয় না, জফলা থাকলে ওই কপ হবে, কপ। জফলা থাকলে অবশ্যই কপ হবে। তাই জন্য এক্ষেত্রে উত্তর হবে লাস্টেরটা, দেখো, শ্বাসযুক্ত কপ। এটা অ্যাকচুয়ালি কপ বলা হয়।
এটা স্পেলিং হওয়া উচিত ছিল এইটা, কোনোভাবে প্রিন্টেক মিস্টেক আছে, এইভাবেই এসেছে প্রশ্নটা। তো দেখো এখানে কপ মানে কোনোভাবে টাইপিং এ মিস্টেক করেছে, তো ক্যাপ ক্যাপ হয় না, কথাটা কপ হয়। যাই হোক, শিষ্য প্রকৃতি প্রত্যয় হবে শ্বাসযুক্ত কপ। মোট কথা কপ থাকলে তোমরা জফলা থাকলে সবসময় কপ হবে, এটা মাথায় রেখে প্রত্যয়টা নির্ণয় করবে। চল নেক্সট। প্রবাদ প্রবচন হলো পাঁচ কান করা, এর অর্থ কি হবে? পাঁচ কান করা মানে যে সবকিছু বলে দিয়েছে, জাহির করে ফেলেছে। তাহলে 10-এরটা কি হবে? উত্তর হবে খ অবশ্যই, তাই না? তাহলে এটার উত্তর হবে অবশ্যই খ। তাহলে তার কারণ কি? যে জাহির করেছে, দেখো পাঁচ কান করে দিয়েছে, জাহির করে দিয়েছে, তাহলে 10-এরটা উত্তর হলো খ। নেক্সট, সরস্বতীর বীণা, এটা আমরা কিন্তু সকলেই জানি। সরস্বতীর বীণা হচ্ছে উত্তর কি হবে? আচ্ছা, এক্ষেত্রে কি হবে তোমরা বলো। প্রথমটা হলো বীণা পানি, তারপরেরটা বলছে কচ্ছপি, তারপরেরটা বলছে শরৎ, তারপরেরটা বলছে কি কোনোটিই নয়। তাহলে কি হবে? তাহলে প্রথমটা হলো সরস্বতীর বীণা। তাহলে সরস্বতীর বীণার নাম কি? সরস্বতীর বীণাকে আমরা কি বলতে পারি? এক কথায় আমরা সরস্বতীর বীণাকে আমরা কি বলতে পারি? সরস্বতীর বীণাকে আমরা যেটা বলতে পারি সেটা হলো কচ্ছপি। কেউ বীণা পানি করো না, বীণা পানিটাও কিন্তু সরস্বতীর সঙ্গে রিলেটেড, কিন্তু এক্ষেত্রে উত্তর হবে কচ্ছপি। তাহলে 11 আনসার হলো খ। এটা এক কথায় প্রকাশ এবং খুব নতুনত্ব, এটা এক কথায় প্রকাশ এবং খুব একটা নতুনত্ব কোয়েশ্চেন, যেটা হচ্ছে কচ্ছপি উত্তর হবে। ঠিক আছে, চলো নেক্সট। যেমন পরেরটা দেখো, উদার পদ পরিবর্তন করতে হবে। উদার খুব সহজ, উদার থেকে হচ্ছে ঔদার্য, উদার থেকে হবে ঔদার্য। ঠিক আছে, পরেরটা নেক্সট। নেক্সট দেখো বলছে হিমালয় থেকে গঙ্গা নদী বেরিয়েছে, এখানে রেখাঙ্কিত পদ হিমালয় থেকে, সেটি কোন কারক? তাহলে কি থেকে, থেকে বোঝাচ্ছে কি হবে? কোথা থেকে। আচ্ছা দেখো এখানে একটা বিষয় রয়েছে, হিমালয় থেকে গঙ্গা নদী বেরিয়েছে, এখানে কোথায় স্থান, তাহলে এটার উত্তর এক্সাক্ট উত্তরটা কি হবে? এক্ষেত্রে এর উত্তর হবে, এটা কি অধিকরণ হবে না অপাদান হবে? যেহেতু স্থান আছে সেহেতু অনেকে অধিকরণ করতে পারো না, এটার উত্তর হবে, কারণ উৎপত্তি বুঝিয়েছে তো, অ্যাকচুয়ালি এটা উৎপত্তি সেন্সে বোঝানো হয়েছে, উৎপত্তি বোঝানো হয়েছে। তাই জন্য এক্ষেত্রে আনসারটা হবে ক। 13 ক, যেটা হলো অপাদান কারক, সেটা হচ্ছে হিমালয় থেকে গঙ্গা নদীর উৎপত্তি বোঝানো হয়েছে। নেক্সট 14, আকাশে তখন কালবৈশাখীর মেঘ জমেছে, বাক্যটির ক্রিয়াপদের কোন প্রকার? আকাশে তখন কালবৈশাখীর মেঘ জমেছে, তাহলে এটা সাধারণ অতীত, ঘটমান অতীত, অতীত ও কালের ক্রিয়া বোঝাতে সাধারণ বর্তমান, নাকি ঘটমান ভবিষ্যৎ, এটা কি হবে? আচ্ছা, এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে, দেখো আকাশে তখন কালবৈশাখীর মেঘ জমেছে, তাহলে অতীতে কাজটা অনেকটা সময় ধরে হয়েছিল, বর্তমানে কিন্তু কাজটা হয়নি, অতীতে কাজটা অনেকটা সময় ধরে হয়েছিল,
এই যে অনেকটা সময় ধরে, অতীতে বেশ কিছুটা সময় ধরে হয়েছিল, তখন কি হবে? অতীতে আকাশে তখন কালবৈশাখীর মেঘ জমিতেছিল, ঠিক আছে? এখানে হবে ঘটমান অতীত। এই জমেছেটাকে আমাদের বুঝে নিতে হবে যে অতীতে কাজটা অনেকক্ষণ ধরে, বেশ কিছুক্ষণ ধরে হয়েছিল, এটা জমিতে ছিল, এই সেন্সে বলা হয়েছে। তাহলে অতীতে যখন কিছুক্ষণ ধরে কাজটা হয় তাকে আমরা বলি ঘটমান অতীত। এগুলো অবশ্যই আমি তোমাদেরকে আলাদা আলাদা করে ক্লাস দেব বা করাবো। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে রিক্সা থেকে রিস্কা। এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? রিক্সা থেকে হলো রিস্কা, তাহলে এটা কি হবে? আচ্ছা, এখানে বলেছে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম? এটা কি ধ্বনি পরিবর্তনের ধ্বনি বিপর্যয়? এটা কি স্বরাগম? এটা কি স্বরলোপ? নাকি এটা হচ্ছে সমীভবন? কোনটা? দেখো, এখানে এটা কিন্তু স্বরাগম নয়, এখানে কোনো স্বরধ্বনির আগমন হয়নি, এখানে কোনো স্বরধ্বনির আগমন হয়নি, তাহলে এটা আমরা কোনো সময় বলতে পারি না, ঠিক আছে? আচ্ছা, এছাড়া কি বলেছে? আর বলছে যে দেখো, আর কি বলছে? ধ্বনি বিপর্যয় বলছে। আচ্ছা, ধ্বনি বিপর্যয় বলছে। হ্যাঁ, এটা হয়, কারণ এটা হচ্ছে যে যখন আমরা দেখি যে আমাদের উচ্চারণ কালে পাশাপাশি দুটো ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করে ফেলেছে, ঠিক আছে? তাহলে পাশাপাশি ব্যঞ্জন ধ্বনি পরস্পর উচ্চারণের সুবিধার জন্য, যেমন বাস্ক থেকে বাক্স, বাক্স বাস্ক, এগুলো হচ্ছে, ঠিক আছে, এই ধরনের পরস্পর উচ্চারণের সুবিধা জন্য স্থান পরিবর্তন করে, তাকে আমরা কি বলবো? যেমন রিক্সা থেকে হলো রিস্কা, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটা কাজ করেছে? তাহলে এটা কি হবে? ধ্বনি বিপর্যয় অবশ্যই। তাহলে 15, এটা হলো ক, তাহলে 15 এটা হচ্ছে ক, ঠিক আছে? ধ্বনি বিপর্যয়। এটাকে আরেকটা নামেও আমরা চিনি, সেটা হলো বিপর্যাস। যেটাকে আমরা আরেকটা নামে চিনি সেটা হলো বিপর্যাস, একই নামে চিনি, দুটো জিনিস একই। নেক্সট, পরেরটা হচ্ছে দেখো, গঠন শব্দের বিপরীত শব্দ কি হবে? গঠন শব্দের বিপরীত শব্দ যেটা হবে সেটা হচ্ছে তুমি কোনো কিছু গঠন করেছো আর যেটা ভেঙে যায়, ভঙ্গুর বিপরীত শব্দ, তাহলে কি হবে এক্ষেত্রে? ভঙ্গুর। 16, ভঙ্গুর, ঠিক আছে, যেটা ভেঙে যায়। নেক্সট, সেজুতি ব্যাখ্যা বাক্য কি হবে? বাহ, এটা একটা নতুন কোয়েশ্চেন। দেখো, সেজুতি এক, মেয়েদের যে কোনো ব্রত, শরৎকালে মেয়েদের ব্রত। গ বলছে, অপশন গ বলছে অঘ্রাণ মাসের সন্ধ্যাকালে কুমারী মেয়েদের ব্রত, অর্থাৎ কুমারী মেয়েরা যে ব্রত করে অঘ্রাণের সন্ধ্যায়। আর একটা হলো বাতি জ্বালানো ব্রত, যেটা 17 ঘ কোয়েশ্চেন। তাহলে এক্ষেত্রে উত্তরটা কি হবে? এক্ষেত্রে উত্তর হবে অঘ্রাণ মাসের সন্ধ্যাকালে কুমারী মেয়েদের অনুষ্ঠেয় ব্রত, ঠিক আছে? অঘ্রাণ মাসের সন্ধ্যাকালে কুমারী মেয়েদের অনুষ্ঠেয় ব্রত, তাকে আমরা বলি সেজুতি। তাহলে 17 আনসার হলো গ, 17 আনসার হলো গ, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার। নেক্সট, অপহরণ চমৎকার। অপহরণ চমৎকার, এখানে শব্দার্থ পরিবর্তনের কোন নীতিটা এখানে অনুসৃত হয়েছে? আচ্ছা, এগুলো অত্যন্ত তোমার কি বলবো, ডিটেল আলোচনার বিষয় যে শব্দার্থ পরিবর্তন, ঠিক আছে? এখানে যেটা হয়েছে
সেটা হচ্ছে অপহরণ চমৎকার, তাই তো? এখানে হবে তোমাদের, এটার উত্তর হচ্ছে অর্থের উৎকর্ষ। কেন অর্থের উৎকর্ষ হবে? আচ্ছা, এটাকে আমরা শব্দার্থ পরিবর্তনের তো একটা নীতি বলি। তো এক্ষেত্রে কি হচ্ছে না, এটাকে আমরা বলবো যে অর্থের একটা, দেখো বলেছে অর্থের বিস্তার, ঠিক আছে? এগুলো সবগুলোই তোমরা জানবে আলাদা আলাদা করে। এগুলো খুব যে পরীক্ষায় তোমাদের এর আগে পঞ্চায়েতের প্রশ্নে এসেছে এমনটা নয়, কিন্তু যেহেতু এবারে একটাই কথা তোমাদেরকে বারবার বলছি যে দেখো, অনেক সময় প্রশ্ন হয়তো দেখতে পারো যে এবারে মডারেট এলো, কি একটু কঠিন দিয়ে দিল, তাহলে তখন কিন্তু এটা আসতে পারে, ঠিক আছে? তখন আমাদের সেই কারণে জেনে রাখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে উত্তরটা হলো, একটা হলো অর্থ সংকোচ, অর্থের অপকর্ষ, আর একটা হলো অর্থের উৎকর্ষ। আচ্ছা, অর্থের উৎকর্ষটা কি? যখন কোন শব্দের আমরা দেখি কি, অর্থের উৎকর্ষ হলো যে যখন আমরা দেখছি কোন শব্দের ক্ষেত্রে কি হচ্ছে না, ধরো সেটার ধরো উৎকর্ষগত কোনো তোমার কি বলে প্রচলন হচ্ছে, অর্থাৎ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অর্থাৎ কোন শব্দের মূল অর্থ থেকে অপেক্ষাকৃত উচ্চ ভাব প্রকাশ করছে, মানে ওর যেটা মূল অর্থ তার থেকে আরেকটু কঠিন ভাবে, ধরো আমরা বললাম মন্দির বাহির কঠিন কপাট, এই মন্দির শব্দটার অর্থ যদি আমি দেবালয় হিসেবে ব্যবহার করি, মানে আরো একটু কঠিন শব্দ ব্যবহার করলাম, ঠিক আছে? ধরো আমি বলছি মন্দির, মন্দির শব্দটা আমি বলেছি দেখো মন্দির তো আছে, কিন্তু আমি যদি বলি এটাকে দেবালয় হিসেবে ব্যবহার করো, আরেকটু কঠিন, আরেকটু উচ্চমানের শব্দ ব্যবহার করলাম, উচ্চমানের শব্দের ব্যবহার, যা শব্দ আছে তার থেকে আরো উচ্চমানের শব্দের ব্যবহার করছো, তাহলে সেটার উত্তর হলো অর্থের উৎকর্ষ। তাহলে এখানে হলো দেখো বলা হয়েছে যে অর্থের উৎকর্ষ হচ্ছে, এখানে বলেছে অপহরণ চমৎকার, ঠিক আছে? তাই জন্য এটাকে আমরা বলেছি অর্থের উৎকর্ষ। বাদবাকি গুলো তোমাদেরকে আলোচনা করব, কিন্তু আমার মনে হয় যে এইভাবে একটা ক্লাসে আলোচনার দরকার নেই, আমরা একটা একটা করে এগুলো আলোচনা করে দেব। এবারে হচ্ছে দেখো চাটু এর সমার্থক শব্দ লেখো। আচ্ছা, চাটু এর সমার্থক শব্দ কি হতে পারে? এর যেটা সমার্থক শব্দ হবে সেটা হচ্ছে খুব সহজ। একটা বলছে দেখো লোহার পাত্র বিশেষ, একটা বলছে খোসামোদ, একটা হলো রান্না করা জিনিস, একটা হলো ঠকানো। আমরা চাটু মানে তো জানি, আর বাবা চাটুতে তো গরম করে, রুটি ফুটি করে, সেঁকে, তো রান্না করার জিনিস না। চাটু মানে এখানে যাকে তোষামোদ করা বোঝায়, মানে তুমি কাউকে তোষামোদ করছো, ফ্ল্যাটারিং করছো। পা চাটা বলে না, ওইখান থেকে এসেছে শব্দটা চাটু, অর্থাৎ সমার্থক শব্দ হবে খোসামোদ। নেক্সট, প্রবুদ্ধ। প্রবুদ্ধ শব্দের বিপরীত শব্দ কি জানতে চেয়েছে, তাই তো? প্রবুদ্ধ দেখো সুপ্ত, ঘুমন্ত, সুবুদ্ধ, আর একটা বলেছে সুষুপ্ত, তাহলে কোনটা হবে? এক্ষেত্রে উত্তর হবে কোনটা হবে বলো তো? প্রবুদ্ধ। প্রবুদ্ধর বিপরীত শব্দ হবে সুষুপ্ত। তাহলে কি হলো? প্রবুদ্ধ মানে যার বোধ আছে, তাই তো? যার মধ্যে বোধ, চিন্তাধারা এগুলো রয়েছে। আর সুষুপ্ত, তাই তো? তাহলে এক্ষেত্রে কি হবে? সেটা হচ্ছে যে সুষুপ্ত কথার অর্থ হলো, সুষুপ্ত কথার অর্থ হচ্ছে যে গভীর নিদ্রায় মগ্ন। এই সুষুপ্ত কথার অর্থ হচ্ছে যে কাজ করতে চায় না, গভীর নিদ্রায় মগ্ন, ঠিক আছে? এটা হলো যার মধ্যে বোধটা কম, সেটাকেই বলা হচ্ছে। সব জানতা, এটা কোন লিঙ্গ হবে? বলে না যে সে হচ্ছে সব জানতা, কি হবে এটা? কোন লিঙ্গ হবে? উভয় লিঙ্গ, পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ, স্ত্রীলিঙ্গ?
এটার উত্তর তোমরা বলো কি হবে। 21 আনসার হবে উভয় লিঙ্গ। 21 উত্তর হবে ক, উভয় লিঙ্গ। সব জানতাকে ওইভাবে কোনটা পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ ওইভাবে ভেদ করা যায় না, তাই তো, তাই উভয় লিঙ্গ। নেক্সট, কুলোর বাতাস দেওয়া, এর আসল অর্থটা কি? কুলোর বাতাস বলে না, কুলোর বাতাস দিয়ে বিদেয় করো, মানে এক কথায় বলে কি, এটা হচ্ছে উত্তর হবে তাচ্ছিল্য ভরে বিদায় দেওয়া। এটার উত্তর তাহলে কি হবে? তাচ্ছিল্য ভরে বিদায় দেওয়া। খ উত্তর হবে। কোনো খাতির না করা, ঘৃণা করা না, বড় পাখার বাতাস দেওয়া এটা তো হবেই না। কোনো খাতির না করা এটাও নয়, ঘৃণা করা এটাও নয়, তাচ্ছিল্য দিয়ে বিদায় করা আর কি, ঠিক আছে। আমরা বলি না কুলোর বাতাস দিয়ে বিদায় করা, আগেকার দিনে বলতো এটা। 23, হর্ষৌ বা দীর্ঘৌ, এরপরে হর্ষৌ বা দীর্ঘৌ থাকলে উভয় মিলে কি হবে? আচ্ছা এটা দেখো একবার, এটা দীর্ঘৌ করো এখানে একটা, ঠিক আছে। তাহলে হর্ষৌ বা দীর্ঘৌ, প্রথমেরটা হর্ষৌ বা দীর্ঘৌ আছে, এটা আমি তোমাদের সন্ধি বিচ্ছেদে করিয়ে দিয়েছিলাম। তারপরে বলছে একটা হর্ষৌ বা দীর্ঘৌ যদি থাকে তাহলে কি হবে? যাই করো না কেন, হর্ষৌ এর সঙ্গে হর্ষৌ দিলেও দীর্ঘৌ, দীর্ঘৌ এর সঙ্গে হর্ষৌ দিলেও দীর্ঘৌ, দীর্ঘৌ সেটাতেও দীর্ঘৌ, হর্ষৌ দীর্ঘৌ সবেতেই দীর্ঘৌ। তাহলে এক্ষেত্রে উত্তরটা হচ্ছে দীর্ঘৌ। তাহলে এখানে উত্তর হবে ক। 23 আনসার হলো ক, এটাই আনসার। ওকে, নেক্সট, বচন বাগীশ, ব্যাস বাক্য কি হবে? বচনে বাগীশ, বচন দ্বারা বাগীশ, বচনের জন্য বাগীশ, নাকি বচন ও বাগীশ, কোনটা হবে? তাহলে এক্ষেত্রে হবে যেটা, সেটা হলো বচনে বাগীশ। একদম, যে বচনে খুব বাগীশ, তাই তো, সেটা হবে ব্যাস বাক্য। কিসে বাগীশ? বচনে বাগীশ। নেক্সট, শ্রুতব্য প্রত্যয় নিষ্পন্ন শব্দ কি হবে? আচ্ছা, শ্রুতব্য প্রত্যয় নিষ্পন্ন শব্দ হবে শ্রোতব্য। এই শ্রোতব্যটা গ, শ্রোতব্যতে কি হয়? এটা ভুল করবেন, এটা গ উত্তর হবে। শ্রু যুক্ত তব্য প্রত্যয় করলে এইটা হয়, তবে শ্রোতব্য, ঠিক আছে। বাদ বাকি গুলো হবে না, শ্রৌতব্য হয় না, শ্রুতব্য হয় না, সুতব্য হয় না, এখানে হবে শ্রুযুক্ত তব্য, তাহলে শ্রোতব্য। তাহলে এক্ষেত্রে 25 এরটা আনসার হচ্ছে মানে গ, 25 এর আনসার হলো গ, ঠিক আছে। আজকে তোমাদের এই প্র্যাকটিস সেট থাকলো 25টা কোয়েশ্চেনে। দেখো অনেকগুলো আমরা মডারেট প্রশ্ন, নতুন নতুন বিভিন্ন ধরনের প্রশ্ন পাচ্ছি। এটা আমি তোমাদেরকে গতকাল দিয়েছিলাম, এর উত্তরটা আমাকে একটু জানাও কি হবে। এটার উত্তরটা হবে নাম ধাতু, হাত যেটা নামবাচক মানে নামপদ রয়েছে প্রথমটা, আর দ্বিতীয়টা আপ্রত্যয় যুক্ত হয়েছে, তাই এটা হবে নাম ধাতু, ঠিক আছে। এটা হচ্ছে একেরটা ডি উত্তর হবে। আজকে যেটা হোমওয়ার্ক দিয়েছি দেখো, ধান থেকে ধান্য, ধান থেকে ধ্বনি, মানে ধান ধান্য ধান, এখানে কি হচ্ছে? এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতিটা আছে? বর্ণলোপ, অপিনিহিতি, অভিশ্রুতি, অন্তস্থ অয়ে শ্রুতি, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা ট্রাই করো, তারপর আমি সবগুলো বলে দেবো। ওকে, যদি না পারো কালকে আবার এটার ডিটেল তোমাদের আলোচনা করে দেবো, ব্যাখ্যাটা, ঠিক আছে। চলো আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, কাল আবার আমাদের আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ, গুড নাইট, সকলে ভালো থাকো। চলো আজ এই পর্যন্ত, টাটা।